তারেক রহমানের আগমনকে ঘিরে যশোরে ব্যাপক প্রস্তুতি। শেরপুরে রেজাউল করিমের কবর জিয়ারতে অঝরে কাঁদলেন জামায়াত আমির। জুলাই শহীদের বোনের উপহার পেয়ে অশ্রুসিক্ত মির্জা ফখরুল। মেহেরপুরে বোমা সদৃশ্য বস্তু ও চাঁদাবাজির চিরকুট উদ্ধার। চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে কার্যক্রম স্থবির। টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি অনন্যন্তী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আগামীকাল সোমবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যশোর সফর করবেন। দলীয় কর্মসূচি অনুযায়ী সকালে খুলনায় জনসভা শেষে দুপুর 1টার দিকে হেলিকপ্টারে তিনি যশোরে পৌঁছাবেন। এরপর যশোর শহরের উপশহর কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। শনিবার বিকেল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একের পর এক মিছিল বের করা হয়। মিছিলগুলোতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানানো হয়। জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থা সহ আনুষঙ্গিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, জনসভাস্থলে প্রায় 70% প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন। রোববার সকাল 10:56 হেলিকপ্টারে করেই তিনি শেরপুরের গোপালখেলা স্কুল মাঠে পৌঁছান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে শেরপুর সফরে এসে তিনি প্রথমে শ্রীবরদী উপজেলার ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত মাওলানা রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। পরে তিনি নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করে দোয়া করেন। দলীয় কর্মসূচি অনুযায়ী সকাল 10:30টায় কবর জিয়ারতের কথা থাকলেও সফর সূচির কারণে তিনি পৌঁছানোর পর সরাসরি শ্রীবরদীর কর্মসূচিতে অংশ নেন। কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারণায় নিজ জেলার ঠাকুরগাঁয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 ফেব্রুয়ারি রোববার সকালে ঠাকুরগাঁও 1 আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় পথসভাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এ সময় ঠাকুরগাঁওয়ের জুলাই শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে 2টি বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের বাড়ির প্রধান ফটকের সামনে এসব বস্তু পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হওয়ার সময় তারা লাল টেপে মোড়ানো 2টি বোমা সদৃশ বস্তু এবং একটি চিরকুট দেখতে পান। চিরকুটে প্রবাসী পরিবারের কাছে 1,50,000 টাকা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। একই সঙ্গে একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশের টাকা পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নেশার টাকার জন্য বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাড়াইল সাচাইল সড়ক ইউনিয়নের দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবা রমজান মিয়া ও ছেলে জুয়েল মিয়া একই ঘরে ঘুমিয়েছিলেন। ভোর আনুমানিক 5টার দিকে জুয়েল মিয়া তার বাবার উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রমজান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা জুয়েল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও নগদ 23,000 টাকা উদ্ধার করেছে। তারাইল থানার পরিদর্শক মোহাম্মদ শ্যামল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার টাকার জন্যই মাদকাসক্ত ছেলে তার বাবাকে হত্যা করেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহত রমজান মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিদেশি অপারেটর ইস্যুতে শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বন্দরে জেটিতে জাহাজে পণ্য ও কন্টেইনার ওঠানো নামানো বন্ধ ছিল। এছাড়া বন্দরের ভেতর থেকে পণ্য ডেলিভারি বন্ধ থাকায় বেসরকারি ডিপোতেও আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে শ্রমিক সংগঠন এই ধর্মঘট ডাকে। বন্দর কর্তৃপক্ষ আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে ধর্মঘট না মানার আহ্বান জানালেও শ্রমিকরা কর্মবিরতি পালন করে। বন্দরের 4 নম্বর গেটে পণ্যবাহী কোনো ট্রাক বা কাভার্ড ভ্যান চলাচল করতে দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রায় 92% আমদানি রপ্তানি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়। এই অচলাবস্থা দীর্ঘ হলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁ জেলায় 29 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকালে ধামাইরহাট বিজিবির বেস ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মামুন। তিনি জানান, নওগাঁ সদর উপজেলায় একটি রিজার্ভ প্লাটুন মোতায়েন থাকবে। নওগাঁ 1 আসনের অন্তর্ভুক্ত 3টি উপজেলায় 4 প্লাটুন করে মোট 12 প্লাটুন এবং বাকি 5টি আসনের 8 উপজেলায় 2 প্লাটুন করে মোট 16টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন চলাকালে বিজিবি শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছে। মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে 1,19,00,000 টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ড। রোববার সকাল 10:30টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত 6 মাসে আবেদন করা 27 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের স্বজনদের হাতে এই সহায়তা চেক তুলে দেওয়া হয়। আহতদের প্রত্যেকে 1 লাখ টাকা এবং নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি। বিআরটিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।